ততবিদ সুজিব করকে পেয়ে গিয়েছি টেলিফোন লাইনে, আমরা তার সঙ্গে একবার কথা বলে নেব। সুজিব বাবু, আমরা সরাসরি দেখতে পাচ্ছি বেলগাছিয়া হাওড়ার যে কন্ডিশন, তাতে করে মানুষের হাহাকার, জীবন একেবারে সংকটে চলে গিয়েছে। এত মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এর থেকে বাঁচার উপায় কিছু আছে কি? দেখুন, বাঁচার উপায় তো এই মুহূর্তে নেই সেই অর্থে কিছু, যতক্ষণ না গ্যাসটা সম্পূর্ণভাবে নির্গত হচ্ছে। এখন আলটিমেটলি কি কারণের জন্য বিপর্যয় সেই ব্যাপারটা বলা যেতে পারে। বেসিক্যালি এই অঞ্চলে যে ডাম্পিং গ্রাউন্ডটা, সেই ডাম্পিং গ্রাউন্ডটা তলদেশ দিয়ে অ্যাকচুয়ালি গঙ্গা নদীর প্রবাহ সেখানে বিদ্যমান, যে কারণের জন্য দীর্ঘকাল ধরে এখান থেকে পলিরাশি ধৌত প্রক্রিয়া স্থানান্তরিত হয়ে গিয়ে মাটির তলায় বিস্তীর্ণ শূন্যস্থান বা ভয়েড তৈরি হয়েছিল। আর ডাম্পিং গ্রাউন্ডে যে সমস্ত প্রাণীদের দেহ পচন এবং গলনের ফলে যে তরল পদার্থ, যে অ্যাসিড তৈরি হয়, সেটা মাটির মধ্যে প্রবেশ করে গিয়ে আলটিমেটলি একটা বিস্তীর্ণ বলা যেতে পারে পুষ্করিণী তৈরি করেছে এই ভাইকম স্পেসের মধ্যে, এবং সেটা পুরোপুরি মিথেন গ্যাসে পরিপূর্ণ। যেহেতু ওই অঞ্চলের উপর দিয়ে স্থানীয়রা যে রয়েছেন, সেটা তাদের জন্য বিপদ মুক্ত? একদমই বিপদমুক্ত নয়, এটা সেই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তার কারণটা হলো যে এখানকার যে লোকেরা রয়েছেন তারা অত্যন্ত গন্ধ দূষণে ভুগতে শুরু করবেন, তাদের ডাইজেস্টিভ সিস্টেম গুলো ক্ষতিগ্রস্ত হবে, শ্বাসযন্ত্র আগামীতে ফল হয়তো একেবারে অনেক বড় আকারে দেখা যেতে পারে, যেটা আশঙ্কার জায়গা। অনেক ধন্যবাদ আপনাকে সুজিব বাবু, আমাদের সঙ্গে ফোনে কথা বলার জন্য। কথা বলছিলাম ভূমিরূপ তত্ত্ববিদ সুজিব কর আমাদের সঙ্গে ছিলেন, এবং এর পাশাপাশি আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন হাওড়ার বেলগাছিয়া থেকে। প্রসেনজিৎ, মানুষের ক্ষোভ রয়েছে, ইতিমধ্যেই বলা হচ্ছে আর কোনো জঞ্জালের গাড়ি তারা ঢুকতে দেবেন না, কিন্তু আদতে বাস্তবের ছবিটা কি? একেবারে আমি তোমাকে বলবো যে জঞ্জালের গাড়ি যেভাবে ঢুকতে দেওয়া হবে না বলছে এলাকাবাসীরা, কিন্তু হাওড়ার একটা যে পরিকাঠামো, সেই পরিকাঠামো নেই। আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো, জঞ্জালের গাড়ি কিন্তু অলরেডি যাচ্ছে এবং যাতায়াত করছে, কিন্তু এলাকার মানুষের বিক্ষোভ রয়েছে। আমি একটু বিক্ষোভকারীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো বিশাখা, কারণ হচ্ছে যে এই যে বিক্ষোভ, কারণ রন্তে রন্তে এই এলাকার বিক্ষোভকারীদের তাদের রূপ বদলাচ্ছে, কারণ তারা কিছু পাচ্ছে না, জল পাচ্ছে না, খাবার পাচ্ছে না, এবং এলাকার মানুষজনেরা তারা এখন অসহায় হয়ে তারা গেটের কাছে বসে রয়েছে, তাদের কাছে খাবার আসছে না, তারা দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না। ঘর কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদেরকে একটা করে ছাদ চাই, ঘরের মধ্যে ঘর, জলের মধ্যে জল, আর আমাকে খাবার মধ্যে খান। কারেন্টের দাম কি ইনসাফি হচ্ছে যে আমরা গরিব আছি, আমরা পাবো না, যারা মাতুয়ার আছে পকেট গরম আছে তারা ঘর বাড়ি পাবে, গরিব মানুষরা কোথায় যাবে? মরে যাবে, এখানটা মরে যাব, না দিলে এখানটা মরে যাবো, মনে যাবো না কোথায় সরে, আমরা যাবো না। কেন কেন আপনারা কেন এখানে যাবো? আমরা মরে যাবো, এই ভাড়া ছেড়ে যাবো না। আমাদেরকে একটা করে বাড়ি দিতে হবে, না হলে সবকে একটা করে বাড়ি দাও, গরিব মানুষ আছে বাচ্চাদেরকে নিয়ে থাকবে। এই অবস্থায় তুমি বুঝতে পারছো বিশাখা, যে এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে এই এলাকার মানুষদের বিক্ষোভ, কারণ যে চেনা, যাদের মুখ চেনা তারা পাচ্ছে সুবিধা এবং অন্যান্যরা কোনো সুবিধা পাচ্ছে না। এবং আরো একটা মারাত্মক অভিযোগ, যে এই অভিযোগের ভিত্তিতে এলাকার মানুষজনেরা তারা চাইছে যে তাদের মাথার ছাদ, এবং তারা চাইছে যে তাদের পানীয় জল, এবং তারা যে ঘর ছাড়া হচ্ছে তাদের একটা ঘরের ব্যবস্থা করে দিক। কোন রকমের সরকারি সাহায্য তো বটে দূরের কথা, কোনো সরকারি সাহায্য তো দূরের কথা, কোন রকম কোনো সাহায্য পর্যন্ত আসছে না। লোকজন তারা বিক্ষোভে, তারা বাড়িতে জল নেই, নির্জলা অবস্থায় তারা পড়ে রয়েছে, তারা এখানেই বলছে যে আমরা মরে যাব। কিন্তু এই ঘটনা অন্তে অন্তে রদ বদলছে, যে এদের অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছে যে তারা চাই। হ্যাঁ, আমি চাইছি যে যত গরিব মানুষ আছে তাদেরকে একটা করে ঘর চাই, জল বিজলি এটা চাই, আর কিছু না। আর না দিলে পরে আপনাদের যে ঘর ভেঙে গেছে, আপনাদের যে বাড়ি মাটির তলা থেকে সরে গেছে, ইলেকট্রিক নেই, আপনারা কতটা অসুবিধার মধ্যে পড়ে? প্রশাসনের আধিকারিকরা এসেছিল, মুখ দেখা দেখা ঘর বাড়ি দিচ্ছে, আমাদেরকে দেবে না। ফাটল দেখা দিয়েছিল, এই ফাটল দেখার পরে সাধারণ মানুষ কি প্রশাসনের কাছে বলেছিল, অভিযোগ করেছিল?
এটা ভালো নেই, অন্যায় করছে। কেন অন্যায় করবে? 6-7 বছর আগে এই এলাকায় ফাটল দেখা দিয়েছিল, তখন কি প্রশাসনের আধিকারিকরা কোনো ছিল না, কিছু ছিল না, সবাই এখানটাই আমরা ছিলাম। আজকে দিনে ছোট বলে জন্ম হয়েছে, মা বাবা এখানটা মারা গেছে, তাদের দিয়ে আমরা আছি, বুড়ি হয়ে গেলাম, তা আমরা কোথায় যাবো এখন ছেড়ে? আমরা তো কোথাও জানাবে নেই, জায়গা দিচ্ছে না আমাদেরকে দিচ্ছে না। স্বাভাবিকভাবেই তারা বলছেন তারা নিজেদের জায়গা ছেড়ে যাবেন না, যতক্ষণ না তাদের মাথার উপর কোনো ছাদ আসছে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা থেকে যাবেন না। তারা ছাদ চাইছেন, জল চাইছেন, স্বাভাবিক জীবনযাত্রা চাইছেন। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ পিঙ্কি, আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এলাকায় মানুষ তারা হাহাকার করছেন, জল নেই, বিদ্যুৎ নেই, তারা একটু যে হেঁটে যাবেন তারা মেন রোডের দিকে, সেই রাস্তাটার মধ্যে এত বড় ফাটল, সেই জায়গা দিয়ে তারা যেতে পারবেন কি করে তা নিয়ে একটা প্রশ্ন। কোন অবস্থায় রয়েছেন তারা, সেই জায়গা থেকে তাদের ক্ষোভে ফেটে পড়ছেন তারা। এই জায়গা থেকে দিলীপ ঘোষ এবং ফিরহাদ হাকিম তারা কি বলছেন শুনুন। বড় মানে ধাপার মাঠের মতন একটা বড় পাহাড় হয়ে গেছিল, সেখান থেকে একটা অংশ ভেঙে পড়ে যায়। কারণ কিছু কিছু জায়গায় তারা কি করে, যারা র্যাক পিকার্সরা থাকে, একটা বাঁধন থাকে, তো কিছু মেটেরিয়াল তোলার জন্য তারা ওগুলোকে খুঁড়তে খুঁড়তে ওগুলো আলগা হয়ে গিয়ে একটা বড় ধস নেমেছে। ধস নামতে ন্যাচারালি একটা বড় ভাইব্রেশন হয়েছে ধসে, তাতে কিছু ফাটলও আছে। আর আমাদের একটা পাইপলাইন ছিল, সেই পাইপলাইনটা ফেটে যায়। কলকাতা কর্পোরেশন যেহেতু রোজার সময় ওখানে রেগুলারলি জল দিচ্ছে, আর কেএমডি এই কাজটা এখন হাতে নিয়েছে। আশা করা যায় 2-1 দিনের মধ্যে এই লাইনটা রেস্টোর হয়ে যাবে। কী কারণে তার অনুসন্ধান করা উচিত, যাতে আগামী দিনে এরকম দুর্ঘটনা না ঘটে। অনেক জায়গায় হঠাৎ পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, হঠাৎ গর্ত বুঝিয়ে দিয়ে বাড়িঘর হয়ে যাচ্ছে, জল ঢুকলে ধস হয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা রানিগঞ্জ, আসানসোল এলাকায় হয়েই থাকে। আজ হাওড়ায় কেন এ ধরনের ঘটনা ঘটছে, অনুসন্ধান করা উচিত। মানুষ তো ভয়ে ভয়ে বেঁচে থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।